যারা চোখ বড় বড় করে কথাগুলো হজম করার চেষ্টা করে। ফোনের এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ফোনের ওপাশের মানবী ফের মলিন স্বরে শুধালো। কি হলো বেবি? কিছু বলো না কেন? এবার আর যারা চুপ থাকতে পারলো না, হালকা কেশে গলাটা ছেড়ে নেয়, ভাব নিয়ে চিকন স্বরে, যাকে এক কথায় বলে কোকিল কণ্ঠে বলে ওঠে। ফোনের ওপাশের মানবী উৎসুকভাবে জানার জন্য প্রশ্ন করে। হু আর ইউ? যারা সেসব প্রশ্নের উত্তর না দিয়ে গট গট করে ড্রয়িং রুমে চলে আসে। নীলের সামনে দাঁড়িয়ে এক হাত কোমরে দিয়ে অন্য হাতে ফোনটা নীলের দিকে বাড়িয়ে দেয়, কণ্ঠে শীতলতা নিয়ে বলে। এই যে ভাইয়া, ফোন রেখে এখানে আইস করে শুয়ে স্পোর্টস দেখছিস? ওদিকে তোর মাম্মি তো ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। এবার ফোনটা ধর আর কথা বল, আর তোর মাম্মিকে চিন্তামুক্ত কর। যারার কথা নীলের মাথার উপর দিয়ে যায়। নীল যারার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। নীল শোয়া থেকে উঠে বসে, এক হাতে কোষণটা কোলের উপর নেয়, তার দিকে দৃষ্টি দেয়, আবার সামনের সোফায় বসে থাকা নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করে। নীল যেন কোনো সমীকরণ মেলাতে ব্যস্ত। নীল জারার হাতে নিজের ফোনটা দেখে মনে মনে আওড়ালো। শাকচুন্নিতা আবার কি ফোন দিয়ে এঁটেছে? আম্মু তো আমার সামনেই আছে। কার কথা বলছে? নীল একটু নড়েচড়ে বসে, গম্ভীর মুখাবয় করে জারার পানে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। আমার জানা মতে আমার কোনো স্টেপ মাদার নেই। ঝেড়ে কাশ। কার কথা বলছিস? কি আর করে বল। যারার স্বভাব সুলভ বাঁকা জবাব এলো। তুই নিজে দেখ তোর কয়টা মাম্মি আছে, তা তুই ভালো জানিস। যারার কথাগুলো শুনে নিরুপমা বেগম ভ্রু কুঁচকে ছেলের দিকে চেয়ে আছে। এহেন কথা শুনে কপালের ভাঁজগুলো প্রগাঢ় হয়। নীল জারার হাত থেকে ফোনটা নিতে যাবে, সেই মুহূর্তে মায়ের গম্ভীর মুখখানা চেয়ে শুকনো ঢোক গিলে নেয়। তারপর কিছু ভেবেই অবাক হয়, চোখে মুখে চিন্তার ছাপ টেনে এনে বলে। আম্মু, তোমার বর আমাদেরকে না জানিয়ে কোনো অঘটনা ঘটায়নি তো? সারাক্ষণ চোর ডাকাতের পিছনে ছুটছে গিয়ে কোনো মহিলার থপ্পড়ে পড়েনি তো? কথাটা শেষ করে নিজের ফোনে নজর পড়তে নীল সাইলেন্ট হয়ে যায়। নীলের মুখের কথা হাওয়া হয়ে যায়। নীলের দুঠোঁট আর একসাথে হয়নি, বড়সড় একটা হাড় হয়ে রয়েছে, যেখানে একটা গোল গাল বড়সড় লাড্ডু অনায়াসে ঢুকে যাবে। যারা নীলের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। ছেলের কথাগুলো শুনে নিরুপমা বেগম চোখ পাকিয়ে তাকায়। মায়ের রাগী দৃষ্টি নজরে পড়তেই নীলের মুখটা চুপসে যায়, একদম আমসত্ব হয়ে যায় নীলের মুখটা। নিরুপমা বেগম রাগী দৃষ্টি নিক্ষেপ করে ভরাট গলায় বলেন। দিন দিন তোর কথাবার্তা আর কাজকর্ম দেখে আমি চরমভাবে হতাশ হয়ে যাচ্ছি। এত বড় ছেলে, মুখে কোনো প্রকারের লাগাম নেই। নিজের বাপকে নিয়ে কেউ এমন মজা করে? দিন দিন তোর ইতুরের স্বভাব বেড়েই যাচ্ছে, আর এটা হয়েছে তোর বাপের জন্য। এক সন্তান বলে আদরে আদরে বাদর হয়েছিস। নীল মোবাইলটা হাতে চেপে ধরে, স্যান্ডেলের ভেতর পা দিতে দিতে জারাকে উদ্দেশ্য করে বলে। শুনেছি পরিবারের ছোট মেয়ের শয়তানের হাড্ডি হয়। তাদেরকে দেখলে শয়তানও নাকি ভয় পায়। উঠে দাঁড়িয়ে জারার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসিয়ে বলে। শাকচুন্নি, তোকে লড়াতে শয়তানও তো ভয় পাবে। জারা মুখে বাঁকা হাসি নিয়ে জবাবে বলে। গুড ভাইয়া, বুঝেছিস তবে লেট করে। নীল নিজের রুমের দিকে যেতে যেতে মোবাইলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে আওড়ায়। আরেক পেতনি কল দিয়েছে। রুমে গিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। সুন্দর ঝলমলে একটা নতুন দিন। নাতাশার চেক আপের ডেট আজকে। জারেফ নিজেই ডক্টরের কাছে নাতাশাকে নিয়ে যায়। প্রায় 2 মাসের মতো হবে মেডিকেলের একজন শিশু ডক্টর নাতাশার ট্রিটমেন্ট করছে। প্রথমে যখন নাতাশার রোগটা ধরা পড়ে তখন পপুলারে অ্যাডমিট ছিল। তারপর ওখান থেকে একজন ডক্টর খানের কথা বলেন, যে কিনা এই রোগের স্পেশালিস্ট। তারপর থেকে ডক্টর খানের কাছেই আসে। মেডিকেলের পার্কিং লনে গাড়িটা পার্ক করে জারিফ। গাড়ি থেকে নেমে অপর পাশের ডোরটা খুলে নাতাশা সিট বেল্ট খুলে নাতাশাকে নিচে দাঁড় করিয়ে মুখে মাস্ক পরিয়ে দেয়। মাস্ক পরার পর নাতাশার বুক ভরে জোর করে শ্বাস টেনে নেয়। জারিফ স্মিত হেসে মায়াভরা আদুরে গলায় বলে। কোনো সমস্যা হচ্ছে সোনা? কষ্ট হচ্ছে কি?
নাতাশা মুখটা উঁচু করে জারিফের দিকে তাকিয়ে দুদিকে ঘাড় নাড়িয়ে বলে, হুম, একদম না, আমার তো খুব ভালো লাগছে। জারিফ গাড়ি থেকে সবুজ রঙের বড় মেডিকেল রেকর্ড ফাইলটা বের করতে থাকে। নাতাশার সামনে দিয়ে আসা যাওয়া করা অনেক লোকজন কপাল কুঁচকে দেখতে থাকে। হঠাৎ নাতাশার কিছু মনে হতেই ভ্রু কুঁচকে জারিফের এক আঙ্গুল ধরে ঝাঁকি মিষ্টি স্বরে বলে, মামা, আজকে ভালো আন্টির সাথে দেখা হবে তো? সেদিন তো ভালো আন্টির সাথে দেখা হয়নি, সেই জন্য আমার ভীষণ ভীষণ মন খারাপ হয়েছিল। শেষের কথাটা মুখটা ভারী করে ঠোঁট উল্টেই বলে নাতাশা। নাতাশার কথা শ্রবণ হতেই জারিফের মনের ক্যানভাসে ভেসে উঠে সেই মায়াবী নিষ্পাপ মুখটা। মায়াবী ফেসের অধিকারিণীর গোলাপি পাতলা ওষ্ঠদয় নেড়ে ধীরে ধীরে বলা শান্ত গলার কথা সব যেন ছবি হয়ে জারিফের দুচোখে ভেসে ওঠে। শুভ্র বেলি ফুলের পাপড়ির ন্যায় স্নিগ্ধ মুখটা বারংবার জারিফের দুনয়নে ভাসতে থাকে। এখানে যে কয়বার চেকআপের জন্য আসা হয়েছে সে কবারই সেই মানবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। লাস্ট চেকআপে দেখা হয়নি। প্রথম দিন ভুলবশত জারিফ নাতাশার ফাইলটা ফেলে চলে গিয়েছিল। সেই মানবীর মাধ্যমেই জারিফ ফাইলটা ফিরে পেয়েছিল। ফাইলের উপর পেশেন্টের নাম আর মোবাইল নাম্বার থাকায় ইন্টার্নের মেয়েটা সেটা হাতে পেয়ে ফেরত দেওয়ার জন্য উক্ত নম্বরে কল দেয়। ফোন রিসিভ করে ধীরে ধীরে বলা মেইলি সফট ভয়েসে নাতাশার ফাইলের কথা বলে। পরে বিকেলে মেডিকেলে আসে জারিফ ফাইলটা নিতে। এসে মেয়েটার থেকে ফাইল নেয় আর নাতাশার অসুখের ব্যাপারে অনেক কিছুই জানে। এরপর যে কবার দেখা হয়েছে মেয়েটার সাথে হালকা কথাবার্তা হয়েছে, সেটা অবশ্য নাতাশাকে নিয়ে। লাস্ট যেদিন এসেছিল সেদিন জারিফের নজর জোড়া বারবার মায়াময় স্নিগ্ধ মুখটার খোঁজ করেছিল। সেদিন নাতাশাকে নিয়ে ফেরার সময় জারিফের হৃদয় বারংবার বলছিল আজকে কিছু একটা অপূর্ণতা রয়ে গেল। তবে জারিফের মস্তিষ্ক সেসব মানতে নারাজ ছিল, তাই তো মনের ভাবনাকে পাত্তা দেয়নি। এ কয়দিনে আর বিশেষ করে মনেও পড়েনি মেয়েটার কথা। এখন নাতাশার মুখে মেয়েটার কথা শুনে জারিফের মেয়েটার কথা স্মরণ হয়, আর মনটাও যেন তার দর্শন এক নজরের জন্য হলেও পেতে চাইছে। জারিফ নাতাশার দিকে তাকিয়ে স্মিত হেসে শুধালো, ভালো আন্টিকে তোমার পছন্দ? ভালো আন্টির কথা তোমার মনে আছে দেখছে। নাতাশা মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, হ্যাঁ, পছন্দ তো, একটু আধটু নয়, অনেক অনেক পছন্দ। শেষের কথা দুহাত মেলে ধরে বলে নাতাশা। শিশু বিভাগের গেটের সামনে এসে দাঁড়ায় ওরা। গেটের দায়িত্বে থাকা আনসার সদস্য কাঠের টুলের উপর বসেই একশোকাভাবে বলে, এখন যাওয়া যাবে না, ভিজিটর অ্যালাউ হবে না, এখন রাউন্ড চলছে, একটার পরে আসুন। জারিফ কথার পাল্টা কোনো কিছুই বলল না, শুধু হাতে থাকা ফাইলটা আনসার সদস্যর সামনে ধরে। বয়স্ক লোকটার বুঝতে বাকি থাকলো না যে এনারা ভিজিটর নয়, এনারা পেশেন্ট। তাই তো লোহার গ্রিল দেওয়া দরজাটা খুলে দিল। জারিফ নাতাশার হাত ধরে এগিয়ে গেল। ডক্টর খানের কক্ষের দরজা খোলাই ছিল। এক সাইডের দেয়ালে টানানো ডক্টর আলিফ শাহরিয়ার খান, এফসিপিএস শিশু, এমডি প্যাডিয়াট্রিক নেফ্রোলজি, কনসালটেন্ট শিশু বিভাগ। দরজার সামনে দাঁড়িয়ে থাকাতেই সোজাসুজি টাওয়াল দিয়ে রাখা চেয়ারটা ফাঁকা দেখালো। তার মানে ডক্টর খান নেই, বোধহয় রাউন্ডে আছে। জারিফ নাতাশাকে নিয়ে শিশু নেফ্রোলজি ওয়ার্ডের এগিয়ে যেতে লাগলো। পরনে মিষ্টি কালারের থ্রি পিস, উপরে সাদা অ্যাপ্রন, গলায় স্কোপ ঝোলানো, হাতে একটা নীল রঙের প্লাস্টিকের ফাইল। নেফ্রোলজি ওয়ার্ডের থেকে বের হয়ে তাবাসসুম তাসনিম আসছে। এমন সময় সামনাসামনি জারিফের সাথে দেখা হয়। তাসনিম দাঁড়িয়ে পড়ে, জারিফও ঠায় দাঁড়িয়ে আছে। তাসনিম প্রথমে সালাম দেয়, তারপর নাতাশার দিকে ঝুঁকে এক হাতে নাতাশার নরম তুলতুলে গালে চিকন শ্যামবনের হাত ছোঁয়। আদরে মসৃণ স্বরে বলে, কিউটি ভাই, কেমন আছো? কি খবর? আবার দেখা হয়ে গেল। নাতাশার চোখে মুখে খুশি উপচে পড়ছে। নাতাশা ঝকঝকে তকতকে দাঁত বের করে হাসি মুখে বলে, আমি ভালো আছি। ভালো আন্টি, তুমি কেমন আছো? ভালো সোনা, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো পরিমাণটা যে আরো বেড়ে গেল। নাতাশার সাথে কথা শেষ করে মাথা উঁচু করে জারিফের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে। জারিফ দৃষ্টিটা সরিয়ে নেয়, তারপর আমতা আমতা করে বলে, ইয়ে, ডক্টর খানকে ওনার রুমে দেখলাম না, উনি রাউন্ডে আছেন নাকি? মুখের উপর আসা এলোমেলো কিছু চুল
এক হাতে আলতো করে কানের পাশে গুজে দেয়। তারপর মিষ্টি কণ্ঠস্বরে বলে, না, আজকে স্যারের ক্লাস ছিল তো। স্যার ক্লাস নিতে গিয়েছেন, ক্লাস শেষ করে এসে তারপর রাউন্ডে যাবে। হাতে থাকা রিচওয়াচের দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে ফের কোমল গলায় বলে, উম, এতক্ষণে হয়তো ক্লাস শেষ হয়ে গিয়েছে। আপনি ওয়েট করুন, স্যার চলে আসবে এক্ষুনি। থ্যাঙ্কস। এরই মধ্যে তাসনিমের নজর যায় নেভি ব্লু শার্টের উপর সাদা অ্যাপ্রন পরা লম্বা চৌড়া বলিষ্ঠ দেহের অধিকারী বেশ সুদর্শন মানবের উপর। ডক্টর খানকে দেখিয়ে তাসনিম বলে ওঠে। জারিফ ডক্টর খানের সাথে দেখা করে সালাম দেয়। ডক্টর খান সালামের উত্তর দিয়ে নিজের কক্ষে যান। গিয়ে নিজ আসনে বসে দুহাত টেবিলের উপর ভাঁজ করে রাখে। নির্বিকার ভঙ্গিতে সামনের চেয়ার দেখিয়ে বলে। জারিফ নাতাশাকে নিয়ে বসে। ডক্টর খান নাতাশার ফাইলটা উপরে মোটা কাচ সেট করা টেবিলের উপর মেলে ধরে আর ভ্রুযুগল কুঁচকে চেক করতে থাকে। তারপর অ্যালবুমিন টেস্টের রিপোর্ট দেখে জারিফকে উদ্দেশ্য করে বলে। জবাবে জারিফ বলে, ইউরিন হিট ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। রেগুলারই করা হয়। জারিফ দীর্ঘশ্বাস ছেড়ে মলিন মুখে শুধায়। আচ্ছা ডক্টর, এটা একেবারে কিওর হবে না? ডক্টর খান টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা এক হাতে নাড়তে নাড়তে বলে, দেখুন মিস্টার আইমান জারিফ, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, নেফ্রোটিক সিনড্রোম এমন একটা রোগ যা দীর্ঘমেয়াদী। এটা 15 থেকে 20 বছর পর্যন্ত বারবার হতে পারে। তবে এই রোগে আক্রান্ত 90% পেশেন্ট সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সুস্থ হয়ে যায়। তাই বলছি, এত ভয়ের কিছু নেই। ডক্টর খান নাতাশাকে দেখে, অতঃপর ওনার রুমে থাকা পিয়নকে ডেকে বলে, বাচ্চার বিপি মাপতে হবে, ইন্টার্নের কাউকে ডেকে দিন। এক সময় জারিফ বেশ ভদ্রভাবেই বলে, ডক্টর, আপনি তো মনে হয় এখানে কোথাও প্র্যাকটিস করেন না। গম্ভীর মোটা স্বরে সোজাসুজি বলে,